টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনান। আজ আমরা কথা বলবো সাইবার স্পেসে নারী হেনস্থা বিষয়ে। ডাকসু নির্বাচনে একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে রিট করেন এক নারী শিক্ষার্থী। এই ঘটনার প্রেক্ষিতে তাকে ফেসবুক পোস্টে গণধর্ষণের হুমকি দিয়েছেন আরেক শিক্ষার্থী। এছাড়া প্রতিনিয়ত সাইবার স্পেসে বুলিং ও হেনস্থার শিকার হচ্ছেন নারীরা। কেন এই হেনস্থা, এর থেকে উত্তরণের উপায় কি, সেই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক তাহমিনা আক্তার। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের টিবিএস পডকাস্টে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি, সাইবার স্পেসে নারীদের যে হেনস্থা এবং বুলিং, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি সম্প্রতি একটু বেশি বেড়ে গেছে, বা এটা আগেও কি বেশি ছিল? মানে কি অবস্থা এটা নিয়ে? নারী নির্যাতন, নারীদেরকে বুলিং করা, ইভটিজিং করা অথবা নারী পাচার, শিশু পাচার এই সমাজ ব্যবস্থা, সমাজ কাঠামোর মধ্যে যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু এর ধরন, রূপ, আকার, বিস্তার, কারণ পরিবর্তন হয়েছে। সময়ের সাথে সাথে সমাজ ব্যবস্থার যেমন পরিবর্তন হয়, সামাজিক উপাদানগুলোর পরিবর্তন হয় এবং বিভিন্ন বিষয়গুলো, চিন্তা চেতনা, মনোভাবও পরিবর্তন হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় দেখা গিয়েছে যে আগে নারী নির্যাতন, যখন আমরা আজকে 30 বছর আগের কথা বলি, যখন আমি স্কুল কলেজের ছাত্রী ছিলাম, তখন দেখেছি যে এই নারী নির্যাতন বা ইভটিজিং অথবা রেপ অথবা বুলিং এগুলো একটু অগোচরে হতো, এগুলো এতটা প্রকাশ্যে এতটা হতো না, পত্র পত্রিকায় বা প্রচার মিডিয়া গুলোতেও এতটা আসতো না। কিন্তু বর্তমানে এটা ঠিক যে আমাদের প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আমাদের প্রযুক্তিগত যোগাযোগ মাধ্যমগুলো, সামাজিক মাধ্যমগুলো কিন্তু বিগত 10 বছর অনেক বেড়েছে। ফলশ্রুতিতে সমাজ ব্যবস্থায় এই জিনিসগুলো যেখানেই ঘটছে বা এই ধরনের নারীরা নির্যাতনের, বুলিং অথবা যে কোনো ধরনের হেনস্থার শিকার হচ্ছে, তখনই সেটা চলে আসতেছে কোনো না কোনো ফর্মে। এটা কিছুটা মিডিয়ার প্রচারের, আমি মনে করব যে আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সের কারণে এটা চলে আসতেছে। এই একটা দিক, এটা একটা পরিবর্তন। অন্যদিকে দেখা যাচ্ছে যে আমরা অনেক, যদি বলি যে আমাদের দারিদ্র পরিস্থিতি উন্নয়ন ঘটেছে, আমাদের যদি বলি কি শিক্ষা হার বৃদ্ধি পেয়েছে, মেয়েদের চাকরি বৃদ্ধি পেয়েছে, সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে বলছি, সাথে সাথে এটাও আমরা দেখছি যে শিক্ষা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বা বিভিন্ন চলাফেরার ক্ষেত্রে মেয়েদের কিন্তু সেই যে মনোভাব, পুরুষতান্ত্রিকতা, অর্থাৎ আমাদের প্যাট্রিয়ার্কাল অ্যাটিটিউড এবং প্যাট্রিয়ার্কাল সোশ্যাল স্ট্রাকচার যেটা রয়েছে, সেই থেকে আমরা বের হয়ে আসতে পারিনি। অর্থাৎ নারীদের প্রতি যে, নারীও যে একজন মানুষ, তাকে আমাদের সহযোদ্ধা, উন্নয়ন কর্মী হিসেবে দেখব, সেই দৃষ্টিভঙ্গিটার ক্ষেত্রে এখনো যেন আমাদের একটা মানসিক দৈন্যতার কাজ করছে। সে নারী একজন আমার বোন হতে পারে, নারী একজন আমার মা, নারী একজন আমার চাচি, নারী অর্থাৎ নারীরা যে আমার পাশে সব ক্ষেত্রেই আছে, সেই জিনিসটা কিন্তু আমরা, যখন আমি মনে করি যে একজন ছেলে তার বোনকে যে দৃষ্টিতে দেখছে, একজন ছেলে যখনই বিভিন্ন জায়গায় কাজ করছে, সে দৃষ্টিতে যদি আরেকজন নারীকে দেখে, তাহলে কিন্তু ইভটিজিং বলেন, বুলিং বলেন অথবা হেনস্থা বলেন, এটা হয় না। সম্প্রতি ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একজন নারী শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষার্থী তাকে গণধর্ষণের প্রকাশ্যে ফেসবুকে একটা হুমকি দিয়েছেন। এটাকে আপনি কিভাবে দেখছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, জ্ঞান আহরণ, আমাদের মনোভাবের উন্নয়ন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন থাকবে, যেখানে নারী পুরুষ সকলেই কিন্তু সমভাবেই করবে। এক্ষেত্রে ফেসবুকে একজন এইরকম হুমকি দিল, কেন আমাদের যে সাইবার আইন রয়েছে বা এই ধরনের হুমকি দেওয়ার সে মানসিকতাও বা পেল কোথা থেকে, আর কেনই বা ফেসবুক গুলো, তার আইডি গুলো আইনের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না কেন? আর এই যেহেতু আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না, নিয়ন্ত্রণ হচ্ছে না,
সোসাইটি কর্তৃক সবাই একটা নেগেটিভ অ্যাটিটিউড তার প্রতি যদি থ্রো করতো, তাহলে সে কিন্তু একটা ঘৃণিত পাত্র হয়ে দাঁড়াতো। সেই জায়গাটুকু তো আমাদের সকলের দায়বদ্ধতা রয়েছে, সকলেই সেটাকে আমরা কেন প্রতিবাদ করছি না, এই জায়গাটুকুই আমাদের সৃষ্টি করতে বলছি আমি। আজকে তো আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে আপনারা একটি সংবাদ সম্মেলন করেছেন, তো সেখানে আপনারা এই বিষয়ে কি দাবি করেছেন? প্রথমত, যিনি এই ধরনের হুমকি দিয়েছে তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী একযোগে তাকে যেটা সামাজিক প্রত্যাখ্যান করা উচিত। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে নারী হেনস্থার জন্য যৌন নিপণকারী সেল গঠন করা হয়েছে, সেই সেল কর্তৃক এই বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে ভবিষ্যতে কোনো নারীকে এই ধরনের যাতে কেউ বুলিং না করার সাহস পায়। আমরা সম্প্রতি দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক নারীকে একজন কটূক্তি করেছিলেন, তারপর তাকে থানায় সোপর্দ করা হয়, কিন্তু পরে তাকে আবার ফুলের মালা দিয়ে নিয়ে আসা হয়। তো এই ধরনের ঘটনা কি এই সাইবার বুলিং বা নারী হেনস্থার মাত্রাকে আরো বাড়িয়ে দিচ্ছে? আমরা দল মত নির্বিশেষে আমাদের সকলকেই যেটা অন্যায়, যেটা খারাপ মূল্যবোধ সৃষ্টি করে, যেটা খারাপ প্র্যাকটিস আমাদের সমাজ ব্যবস্থাকে আরো ক্ষয়িত করে, উন্নয়নের পথে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেই জায়গাটুকু আমাদের দলমত নির্বিশেষে এক থাকতে হবে, সে যে দলেরই হোক না কেন। আর অন্যদিকে আইনের যে যথাযথ প্রয়োগ আছে, সরকারের নীতিমালা আছে, আইন আছে, মহিলা বিষয়ক মন্ত্রণালয় অনেক কাজ করে, যথাযথ বাস্তবায়ন প্রক্রিয়াটা রাখতে হবে। এটাই আমি বলবো। একদল ধরেন যে তিরস্কার করলো আর একদল পুরস্কার করলো, এইটা যাতে না হয়। আমাদের মূল্যবোধের জায়গায় আমাদের যে মূল্যবোধগুলি ঐতিহ্য রয়েছে, যে মূল্যবোধগুলি ইতিবাচক উন্নয়নের সহগ, সেই জায়গা আমাদের সবাইকে একত্রে থাকতে হবে। যেটা খারাপ সেটাকে খারাপ বলতে হবে, যেটা ভালো সেখানে ভালো বলতে হবে। এখানে সবাইকে একই অবস্থান করতে হবে, নারী পুরুষ ভেদাভেদ নয়, বরং মানুষ হিসেবে আমাদেরকে বিবেচনায় আনতে হবে সবকিছু। সম্প্রতি আমরা দেখছি যে বিশেষ করে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী কোনো কমেন্ট বা কোনো একটি পোস্ট দিলে তার নিচে আসলে অসংখ্য কুরুচিপূর্ণ মন্তব্য, সাইবার বুলিং আর কি যেটা, এবং তাকে আসলে হেনস্থা করার নানা প্রক্রিয়া শুরু হয়ে যায়। এটা আসলে কিভাবে দেখছেন আপনি? এটা কি প্রযুক্তির উন্নয়ন আমাদেরকে আরো বেশি করে নারী নির্যাতনকে উৎসাহিত করছে? আপনি সঠিকই বলেছেন, যে আমি ধন্যবাদ জানাচ্ছি এই জিনিসটা। আপনাদেরও রিকোয়েস্ট করে, আপনারা যারা সাংবাদিকতা পেশায় আছেন, আপনারা বেশি বেশি প্রচার করতে থাকেন। আমি একটা প্রতিষ্ঠানে আছি হেড হিসাবে, আমি একজন বয়স্ক নারী, সেখানেও আমি দেখতে পেয়েছি যে একটা স্বার্থ অন্বেষী মহল অথবা একটা কুচক্রী মহল, যারা ওই প্রতিষ্ঠানের ভালো চায় না, অথবা দুর্বৃত্তায়ন চক্রকে জিয়ে রাখতে চায় তাদের স্বার্থে, যেখানে দুর্নীতিকে করতে বাধা দেয়া হয়, তখনই তারা ওই নারীকে বিভিন্ন ধরনের বুলিং, ফেসবুকে আজে বাজে কথা লেখা, সত্য মিথ্যা সবকিছু দিয়ে মানে অনেকগুলো ফেক আইডি খুলে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে। এবং এর সাথে আমি অবাক কাণ্ড কিছু, আপনারা হয়তো মনে করবেন কিছু অপসাংবাদিকতা পেশায় যারা জড়িত আছে তারাও এর সাথে জড়িত। এটা একটা নারীকে মানসিকভাবে তাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে এবং সে কাজের স্পৃহা হারাচ্ছে। অথবা হয় দুর্নীতি করো, নতুবা তুমি এখান থেকে নিজ ইচ্ছায় ছেড়ে চলে যাও। তাহলে এই ধরনের মানে প্রযুক্তিগত, আমার মনে হয় সরকারকে উচিত যে সমস্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা সামাজিক মাধ্যমগুলো অসত্য, মিথ্যাচারিতা এবং এভাবে হেনস্থা করছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা। আপনার কাছে কি মনে হয় এই প্রবণতা বাড়ছে কেন? এই প্রবণতা বাড়ার ক্ষেত্রে আমাদের অনেকগুলো, আমি আপনাকে আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে আমি জানাতে চাই যে ছোট্টবেলায় যখন একজন শিশু তার পরিবারে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে
যখন সে তার সামাজিকরণ প্রক্রিয়ায় সে মানুষ হতে থাকে, তখন আমাদের মূল্যবোধগুলো, আচরণগুলো তাকে শিখাতে হবে। কিভাবে নারীর প্রতি সম্মান, নারীর প্রতি শ্রদ্ধা, মানুষের প্রতি ভালোবাসা, সমাজের প্রতি দায়বদ্ধতা, আইন মেনে চলা এবং আইনকে শ্রদ্ধা করা, এইগুলো অনুসরণ করতে হবে। এই অনুসরণের অভাবটা সর্বস্তরে কেন যেন পারিবারিক বন্ধন, শিথিলতা, অস্থিরতা এবং সামাজিক প্রতিষ্ঠান হিসেবে যে বিদ্যালয়, স্কুল, কলেজ, শিক্ষক সব ক্ষেত্রেই যেন কেন যেন আমরা এতটা বেশি কোথাও যেন ইয়াং জেনারেশনকে আমরা কন্ট্রোল করতে পারছি না, কেন যেন আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেছি। এই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি কেন, সেই কারণগুলো কিন্তু আমি উদ্ঘাটন করার জন্য সকল সচেতন মহলকে বলি। এবং এই ব্যর্থতার দায় কার আপা? এর ব্যর্থতার দায় যদি মনে করেন কিছুটা বলবো যে আমাদের পরিবারগুলোতে আমাদের এই শিক্ষা দিতে হবে, বাবা মাকে আরো সচেতন হতে হবে, প্যারেন্টিং স্টাইলটা চেঞ্জ করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলাম গুলো চেঞ্জ করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে দুর্নীতি সরিয়ে শিক্ষক যারা আছেন সত্যিকারে তারা মানুষ গড়ার কারিগর হিসাবে তাদের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মূল্যবোধগুলো যেমন জাপান জাতি হিসেবে সবচেয়ে সততা রক্ষা করে, এবং আমরা যদি বাইরের দেশগুলোর দিকে দেখি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমন সব কারিকুলামে সব মূল্যবোধগুলো প্র্যাকটিস করার জন্য আমাদের আস্তে আস্তে আমাদের ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের মনোভাব পরিবর্তন করতে হবে। তাদের আমাদের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যগুলো ধারণ করতে হবে, এবং এই সমস্ত চ্যানেল, ফেসবুক অথবা আমি কখন ইন্টারনেট ঘাঁটবো, কতটুকু ঘাঁটবো, কি জন্য ঘাঁটবো, তার একটা আচরণ বিধিমালা স্কুল থেকেই শেখানো উচিত। সেক্ষেত্রে আপা আপনি বলছেন যে শিক্ষকদেরও আসলে একটা বড় ব্যর্থতা রয়েছে, বিভিন্ন স্তরের শিক্ষা ব্যর্থতা রয়েছে। পরিবারও একটা প্যারেন্টিং স্টাইলের পরিবর্তন করতে হবে, শিক্ষকদের দায়বদ্ধতার জায়গাটুকু সৃষ্টি করতে হবে, ছাত্রদেরকেও আমাদের যে শিক্ষা ব্যবস্থার যে কারিকুলামটা সেই কারিকুলামটা চেঞ্জ করতে হবে। যে আমাদের মন মানসিকতা দৃষ্টিভঙ্গি আমরা কিন্তু সবকিছু একটা অসহনশীলতার দিকে চলে যাচ্ছি, যা আমাদের সমাজ ব্যবস্থায় ভালো কিছু ইঙ্গিত আনছে না। আমাদের দেখেন এখানে আন্দোলন, ওখানে আন্দোলন, ওখানে আন্দোলন, ওখানে আন্দোলন, একটা আমরা অস্থিতিশীল পরিবেশে বসবাস করছি। এই জায়গাটুকু আমাদেরকে ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে আমাদের বুঝাতে হবে। আমার কাছে মনে হয় সময় এসে গেছে আমাদের একটা সচেতনতার স্তর, আমাদের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। প্রপার ওয়েতে এগুলোর বিচার বা সমাধান করছি না বলে কি এই ঘটনাগুলো আর উৎসাহিত হচ্ছে? অবশ্যই যে আমাদের যে অনেক ইফটিজিং এর জন্য আইন আছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যৌন হয়রানির জন্য 2009 সালে একটা নীতিমালা কোড থেকে একটা বলা হয়েছে, সাইবার বুলিং এর নিয়ন্ত্রণের ক্ষেত্রে নীতিমালা আছে, কিন্তু তার যথাযথ প্রয়োগের অভাব রয়েছে, দৃষ্টান্তমূলক শাস্তির অভাব রয়েছে। আইন তাকে তার নিজস্ব গতিতে যে চলবে সেটা চলতে পারছে না। সেখানে আইনকে বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন শক্তিশালী মহল প্রভাবিত করছে, যার ফলে সাধারণ একজন নারী সে যে ওই থানায় যাবে, জিডি করবে, তারপর সাইবার বুলিং এ ওইটা পাঠাই দেওয়া হবে, সেখান থেকে সিআইডির তদন্ত সংস্থাগুলো আছে তারা একটা রিপোর্ট করে একটা ব্যবস্থা গ্রহণ করবে, এত দূর পর্যন্ত আমাদের মেয়েরা যেতেও পারে না। তাদের অর্থনৈতিক অবস্থাও খারাপ, এই অফিস থেকে ওই থানা, ওই অফিস থেকে ওই অফিস, তারপরে তার আরো বুলিং তাকে শিকারগ্রস্ত হয়, আরো হুমকি আসে, সে চুপ করেই না জবাব দিয়ে ঘরের মধ্যে আবদ্ধ থাকে। এইটা কিন্তু একটা ব্লাড। কেন একজন নারী যখন জিডি করলো তখন অটোমেটিক্যালি সেটা 10 দিনের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, সেটা কেন এত দীর্ঘমেয়াদী সময় নিচ্ছে, সেটা হারিয়েও যাচ্ছে, সেটা আর কোনো খোঁজ খবর থাকছে না। শিক্ষিত মহিলাগুলোও তো গিয়ে এর কোনো বিচার পাচ্ছে না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।